কে তুমি গালি দিতে পারো আওয়ামী লীগে, যেহেতু সব গাধার বাচ্চা, সব শুয়োরের বাচ্চারা আওয়ামী লীগ করে, এখন সব ভাগছে বাংলাদেশ থেকে, এই জন্য গালি দিতে পারো, কিন্তু বিএনপি ভাগে নাই। তারেক রহমানকে গালি দিয়েছে, দেখার দায়িত্ব তোমার, তোমার সরকারের দেখার দায়িত্ব। কে করবে? আমার যদি হ্যাডম না থাকে, এলাকার মানুষের উপরে যদি আমি প্রভাব বিস্তার করতে না পারি, তাহলে কাজ করা আমার পিছনে আসবে কেন? ওর কি টাকা পড়ছে? ওর কি কাজ করার টাকা পড়ছে আমার পিছনে আসার জন্য? যদি আমার হ্যাডম না থাকে, যদি আমার প্রভাব না থাকে, যদি আমি আমার কঠিয়াদিনের ভাষায় বলি, যদি আমি বেটাগিরি না দেখাইতে পারি, তুই হালারি করে হালা কাটারে, তুই কোন চ্যানেল মাল এর বেটাগিরি করতে আসছস? দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার পিপুল। আপনি হ্যাডম থাকতে হবে, বেটাগিরি দেখাইতে হবে, তাহলেই বেটার পিছনে বেটা আসবে। বহিষ্কার করে দলটাকে আর ধ্বংস করে ফেলেন না, আমি অনুরোধ, আমাকে বহিষ্কার করেন, তবু এই বহিষ্কার করা হবে না, একটা ঘোষণা দেন, বলেন আপনারা ফেস করেন, যে যেখানে আছে ফেস করেন, ফেস করে জয়ী হন। আমি জয়ী, আপনি জয়ী, বিএনপি সকল এলাকায় জয়ী, মানে তারেক রহমান জয়ী। আর যদি আমি হেরে যাই, আমার মতো হাজার হাজার বিএনপি নেতা কর্মী হেরে যায়, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল হেরে যায়, তাহলে হেরে যাবে তারেক রহমান, হেরে যাবে দেশমাতা খালেদা জিয়া। এটা আওয়ামী লীগের পুরনো খেলা, পুরনো গেম। আজকে যদি আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে এত বড় অন্যায় না করতো, দাবায় না রাখতো, তাহলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ দুর্বল থাকতো না, তাহলে আজকে কথাগুলা হতো না। কাজে আমি আবার অনুরোধ করব, বিনয় সঙ্গে অনুরোধ করব, এই বহিষ্কার করা নীতি থেকে বেরিয়ে আসেন, নাহলে দলের ক্ষতি হবে। কারণ আমাকে যদি আপনি বড় না করতে পারেন, তাহলে আপনি বড় দল নেতা হতে পারবেন না। আপনি বড় এই জন্য যে আপনার অধীনে অনেক বড় বড় নেতা আছে, অনেক বড় বড় কর্মী আছে, অনেক বড় বড় তাগদের লোক আছে, হ্যাডমওয়ালা লোক আছে। হ্যাডম ছাড়া কেউ রাজনীতি করতে আসে না, কারো কাছে আসে না। রাজনীতি করতে হলে তিনটা জিনিস লাগে, তিনটা রাজনীতি হয় না। হ্যাডম শক্তি লাগে, অর্থ লাগে, আর মানুষের ভালোবাসা অর্জন করার ক্ষমতা লাগে। তিনটা না হলে একটা হবে না। ওই জ্ঞান বুদ্ধি দিয়ে করলে তো স্কুলের মাস্টার হইল নেতা, সততা দেওয়া হলে ইমাম সাহেব হইল নেতা। তাহলে তোর যুধিষ্ঠির খুঁজে আনতে হবে, তাহলে ব্রহ্মচারী দল বানাইতে হবে আমার দেশে, তাহলে পাদ্রী দল বানাইতে হবে, পাদ্রীদেরকে দিয়ে না রাজনৈতিক দল বানাইতে হবে। রাজনৈতিক দল বলে কর্মী করতে হলে ওই কর্মী, ওই নেতা শক্তিশালী, যার হ্যাডম আছে, যে প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে, ওইটা দরকার আছে। আর টাকা তো লাগবেই, কারণ টাকা না লাগলে চলবে কেমনে, বৃত্ত থাকতে হবে। আর তৃতীয় জিনিসের দরকার, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে হবে। নেতাকে রবিন হুডের মতো ভালোবাসতে হবে। নেতার লেখাপড়া জানে কিনা, জ্ঞান আছে কিনা, ওইটা দিয়ে জনগণ জ্ঞান নেওয়া যায় না। শিক্ষিত লোককে দেখছি বাপের ভাত দেয় না। আমরা বাংলাদেশের শিক্ষিত পিএইচডি ডক্টরেট দেখছি, বড় বড় ইউনিভার্সিটি হল গুলোতে বাপ মা থাকতে পারে না। ইউনিভার্সিটিতে গেলে ওই বউয়ে বাপ মা শাশুড়িকে টাকা দেয় না, ওই শাশুড়ি তো আনপড়, লেখাপড়া জানে না, তাদের পরিচয় দিয়ে বুয়া বইলা। এই জন্য দেখেন বিশ্ববিদ্যালয়ের টিচারদের বাড়িতে বাপ মা থাকে না। শিক্ষার কারো তো সমস্যা আছে, বুঝছেন? আমার হেডমাস্টারের বউ শাশুড়িকে বাড়িতে বাইর করে দেয়, কারণ ও হেডমাস্টারের বউ, কিন্তু ও যে হেডমাস্টারের মা ওইটা বুঝে না, ওই মহিলা। শিক্ষা, উনি শিক্ষিত হয়েছেন। ঢাকা শহরে কোন সচিবালয়ের বাড়িতে, কোন সচিবের বাড়িতে, কোন পিএইচডির বাড়িতে, কোন বরকতুল্লাহ বাড়িতে বাপ মা থাকে না, বাপ মা থাকে আলগা বাড়িতে। এটি হলো শিক্ষিত লোকের। আপনার তথ্য 100% ভুল, 100% মিথ্যা। বাংলাদেশ, সারাটা বাংলাদেশে 60টা জেলা, সারা বাংলাদেশে 460টা উপজেলা। আপনি কয়টা উপজেলার নাম করতে পারবেন, কয়টা জেলার নাম করতে পারবেন? যেন সব জেলায় যে কইতেছেন, এগুলো অপপ্রচার, এগুলো মিথ্যা প্রচার। এগুলাকে ফেক নিউজ হিসেবে শিল মারেন, ট্যাগ মারেন, বুঝতে পারছেন? শেষ পর্যন্ত পাওয়া গেল কি, বিএনপির অফিসের সামনে একটা হ্যান্ড গ্রেনেড থ্রো করছে। এটা তো যে কেউ করতে পারে, এটা যে কেউ করতে পারে। এটা একটা মোটরসাইকেলে গিয়া একটা ছোট্ট একটা ওই বাক্স, কি বলে জোরদার বাক্স ছুঁড়ে মারা, এটা কোনো ব্যাপার হলো? বলেন,
এটা মারছে। এটা তো এসবি পুলিশও বানায় রিপোর্ট তৈরি করার জন্য, এটা আপনাদের বা আমাদের সাংবাদিক ভাইরাও বানায়, প্রথম আলো বানায় একটা বড় হেডলাইন নিউজ করার জন্য, নিজেরাই মারায় নিজেরাই করে। সিএনএন করে না এই ব্যবসা? সিএনএন ব্যবসা করে না? সিএনএন নিজে ক্যামেরা রেডি করে নিয়ে লোকের মাইরে ছবি উঠে হেডলাইন করে না? একটা ইসরায়েলিকে কোথায় গুলি করে মারা ফেলাইছে এই ছবি সিএনএন কেমনে উঠাইলো? এগুলো তো নাটক। ওই ছবিটা ওই গুলিটা বানাই দিচ্ছে, কি পাওয়া গেল? বিএনপির পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে, প্রথম প্রচার করছে সারা রাত্রি। দেখা গেল কি যে একটা ওই হাত বোমা ফোটাইছে আর সারা দেশে মিছিল হয়েছে। এটা বানায়া জগাটাকে লাগাই দেওয়ার জন্য। বলেন, একে তো পুলিশ নাই, প্রশাসন নাই, সেখানে যদি একটা মিছিল বের করে তাহলে তো আগুন লেগে গেল, মারামারি কাটাকাটি লেগে গেল বলে। খালি শেখ খালেদা ম্যাডাম যদি খালি বলে ধর, বা তারেক রহমান যদি খালি বলতো ধর, তাহলে দেখতেন আগুন লেগে যেত। আগুন লাগলে সুবিধা হতো কার? সুবিধা হতো ভারতের। এই গন্ডগোল মারামারি লাগলেই ভারতের সুবিধা হইতো, মানে এখানে মিটাইতো কে গন্ডগোলটা, ঠেকাইতো কে গন্ডগোলটা? দেখেন আপনারা বৈষম্য ছাত্র আন্দোলন বা এই সমস্ত বাংলাদেশের মানুষ যখন আন্দোলন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, তখন আন্দোলনটা মাঝখানে এসে আর্মি ঠেকাই দিছে না? আর্মি যদি না ঠেকাইতো, শেখ হাসিনার পালানো চলে যাওয়ার রাস্তা পরিষ্কার করে না দিত, যদি বিমান বাহিনী হেলিকপ্টারে ওনাকে না পাঠাইতো, তাহলে পাওয়া যেত শেখ হাসিনাকে? ঠেকাই দিছে। আজকে যদি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির লাগে, বা বিএনপির সঙ্গে জামাতের লাগে, জামাতের সঙ্গে আওয়ামী লীগ লাগে, তাহলে তো একজন মাঝখানে লোক আসবে, তো ঝগড়া করতে হবে। আমরা গ্রামে শুনেন, আমাদের গ্রামে প্রায় হাজাহাজি হয়, মারামারি হয়। যখন হাজাহাজি হয় পর্দানের কাছে গেলে কয় লাগতে দে, তখন কিছু কইস না, তখন গেলে থামতো না, লাগতে দে। তারপরে যে ঝগড়া লাগে পড়ে, দুই পার্টি বাড়িয়ে পড়ে, তখন দেখা গেল আমার পর্দানি সাহেব পাঞ্জাবিটা গর্ত দিয়া চাদরটা কান্দুর ফালাই দিয়ে আস্তে আস্তে বলে, এই তোরা গন্ডগোল শোনো, সঙ্গে সঙ্গে থেমে যায়। তুমি আগে আসে না, আগে আসে তোর মাধ্যমে থাকবে না। শিবিরের মধ্যে কোনো বিরোধ নাই, কোনো বিভেদ নাই। এবং আমি তো কালকেও বলেছি, তারেক রহমান সাহেব দরকার পড়লে জামাতকে ওয়াকওভার দিয়ে দিবে, নির্বাচন করে আপনার ক্ষমতা যান। 2008 সনে আওয়ামী লীগকে বিএনপি ওয়াকওভার দেয় নাই, সে ওয়াকওভারের দলিল তো আমি ড্রাফট করেছি। সেদিন তো বলা হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দিবে, বিএনপি সেকেন্ড পার্টি হবে। এটা তো এগ্রিমেন্ট হয়েছে, ট্রিপার্টাইট এগ্রিমেন্ট হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি এবং শিমুল বিশ্বাস জিজ্ঞাসা করেন, ব্রিগেডিয়ার আমাদের কি বলে উনি মারা গেছেন, কিন্তু আজকে শিমুল বিশ্বাস তো বেঁচে আছে, জিজ্ঞাসা করেন। খন্দকার দেলোয়ার সে ট্রিপার্টাইট এগ্রিমেন্ট সাইন করে নাই বলে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, রিজভি সাহেব জিজ্ঞাসা করেন, বেঁচে আছে এখনো। এটা তো ট্রিপার্টাইট এগ্রিমেন্ট করে 2008 সনে নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আওয়ামী লীগকে জিততে দিতে হবে। তো এইবারও আমরা ট্রিপার্টাইট এগ্রিমেন্ট করি, করে আমরা বলে দেই যে শেখ হাসিনার জায়গায় প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইউনূস, আর আওয়ামী লীগের জায়গায় দলের সংশ্লিষ্ট আসন পাবেন জামাত। আমরা দরকার পড়লে আবার বিরোধী থাকবো, দেশ তো শান্তি হোক, দেশ সুখে করুক, অসুবিধা কি আছে? ডক্টর ইউনূস সাহেব আরো 5 বছর প্রধানমন্ত্রী থাকুক। মনমোহন সিং 10 বছর থাকছে না? রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী মানে নেয় নাই, তার স্ত্রী মেনে নেয় নাই। নরসিমা রাওকে ওই অ্যারেঞ্জমেন্টে করা হয় নাই, প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী না মানে নরসিমা রাওকে বানানো হয় নাই, পরবর্তীতে প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি বানানো হয় নাই। দিস আর দ্য সেট গেম। পর্দার আড়ালে অনেক কিছু হয়। তো এখনো আসেন না, আমরা করি। এখনো আমরা ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করে দেই, 5 বছর উনি প্রধানমন্ত্রী থাকবেন, বিএনপি তাকে কমিটমেন্ট দিবে, থাকবে। ঠিক আছে, জামাত ক্ষমতায় যাওয়ার শখ, তারা সৎ মানুষের কারখানা খুলছে, দেখি তাদের সততা 5 বছর আমরা দেখি। চালাক না দেশ, 5 বছর দেশ কি হারায় যাবে, গুল্লায় চলে যাবে, পাকিস্তান হয়ে যাবে না ইস্ট পাকিস্তান হয়ে যাবে? ওই স্বপ্ন দেখে লাভ নাই। এটা পাকিস্তানও হবে না, ইস্ট পাকিস্তান হবে না, এটা বাংলাদেশে থাকবে। হ্যাঁ, তারা যদি বাংলাদেশ সত্যতা মেনে, বাংলাদেশ সার্বভৌমত্ব মেনে, বাংলাদেশের সংবিধান মেনে, পতাকা মেনে, জাতীয় সঙ্গীত মেনে তারা রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চায়, বিএনপি আমার মনে হয় অনুরোধ করলে বিএনপি রাখবে। কাজে এখানে বিভেদ হওয়ার কোনো সুযোগ নাই। এখানে বিভেদ হইলে কারা লাভবান হবে এটা বোঝার চেষ্টা করেন। আমাদেরকে চেষ্টা করতে, আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায় ছিল, অন্তত আগামী 5-10 বছর আওয়ামী লীগকে ঠেকায় রাখতে হবে যাতে ক্ষমতায় আসতে না পারে। আর আগামীতে
15 বছরের মধ্যে যদি কিছু ভালো কাজ করে থাকেন আর এই দুই দলে মারামারি কামড়াকামড়ি হয়, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন, আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ক্ষমতা চলে আসতে পারবে, যদি আজকে বিএনপি এবং জামাত ছাত্র শিবিরের মধ্যে বা এনসিপির মধ্যে একটা বিভেদ লাগিয়ে দেয়। আর যদি এনসিপি যদি সেম জায়গায় থাকে, এই রাজনৈতিক চর্চাগুলা করে, এই অন্যকে গালাগালি না করে, দোষারোপ না করে, আগামী দিনে স্বপ্ন দেখায়, ভারতকে গালাগালি না করে, অন্যকে গালাগালি না করে আগামী দিনে স্বপ্ন দেখায়, তাহলে 5 বছর পরে আমি লিখে দিয়ে দিতে পারি এনসিপি ক্ষমতায় আসতে পারবে। আর যদি জাসদের পথে হাঁটে, আর তাহলে ওই জাসদের মতোই লাল ঘোড়া দাবড়ায় দিবে কেউ না কেউ। এই যে এখনই কথা উঠতেছে আবার অপারেশন ক্লিন হার্ট করা হোক। অপারেশন ক্লিন হার্ট করতে গেলে শুধু আমাকে মারবে না, বন্দুকের গুলি করলে সামনে যেই পড়বে সেই মারা যাবে। আর আপনি মাহফুজের কথা যেটা বলছেন, দেখেন এটা তো আমাদের উত্তরাধিকারী আইনটা এমন ডেঞ্জারাস। উত্তরাধিকারী আইনটা মানে হলো সন্তান সারাদিন পিতার মৃত্যু কামনা করে, কারণ পিতা মারা না গেলে সন্তান তার সম্পত্তির মালিক হতে পারে না। এই উত্তরাধিকারী আইনটা ভয়ানক, বিপজ্জনক। কোন সন্তানই পিতার মঙ্গল কামনা করে না, কিন্তু যেহেতু বাবা সন্তানের সম্পত্তি পাবে না, সন্তান বড় হলে পরে বাবা বেঁচে থাকবে না, এই জন্য বাবা সারা জীবনে সন্তানের কল্যাণ কামনা করে। বাবা যা সঞ্চয় করে, যা রোজগার করে, যা কামাই করে সন্তানের জন্য রেখে যায়। কিন্তু সন্তানদের দুর্ভাগ্য হলো উত্তরাধিকার আইনের কারণে তার উত্তরাধিকারে সম্পত্তি পাওয়ার লোভে সে প্রতিনিয়তই বাবার মৃত্যু কামনা করে, কারণ বাবা মরলেই তার সম্পদ সে পাবে। আজকে মাহফুজ আলমদের দোষারোপ দিব না, তার অবস্থান তাকে অধৈর্যশীল করে ফেলছে। সে জানে বড় ভাইরা এই মুহূর্তে বড় ভাইদের আমলে যতক্ষণ তারা বড় ভাই না হবে ততক্ষণ পর্যন্ত তাদের রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে যাবে না। রাজনৈতিক ক্ষমতায় যেতে হলে বড় ভাই হতে হবে, বড় ভাই হওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আমি পথ ছেড়ে দিলেই বাবা মাহফুজ তুমি মন্ত্রী হবে না, তোমার মতো এরকম লোক বাংলাদেশে হাজার হাজার আছে, তোমার দলে আছে, তোমার আশেপাশে আছে। তুমি সুযোগ পেয়েছো, ডক্টর ইউনূসের মতো একজন লোক পেয়েছো যিনি তোমাকে মাস্টার মাইন্ড বানাইছে। ওনার কদমমসি করো সারাদিন। তুমি মাহফুজ আমার কাছে ভীতজনক হইতে পারো, আমি তোমাকে ভয় করি, কিন্তু তোমাকে মান্য করার মতো কোন গুণাবলী তোমার মধ্যে নাই, সে জ্ঞানও নাই, বুদ্ধিও নাই, কিন্তু আমি তোমাকে ভয় করি। সত্যি বলছি, আমি তোমাকে ভয় করি, কারণ তুমি মব জাস্টিস করাতে পারো। এই বড় ভাইরা সন্তানের ক্ষতি করতে পারে না, ক্ষতি চিন্তা করে না। কোন বাবা ছেলের কাছে টাকা চাইলে পরে না দিলে পরে বাবাকে ছেলেকে মারতে যায় না, কিন্তু আমাদের শুয়োরের বাচ্চা ছেলেরা, আমাদের সন্তানেরা বাবার কাছে টাকা চাইলে পরে যদি টাকা না দেয়, মা যদি টাকা না দেয় মাকে খুন করে। এই সন্তানেরা, একটা উদাহরণ না, হাজার হাজার উদাহরণ আছে, লক্ষ লক্ষ উদাহরণ আছে। এই বাবাদের গায়ে হাত তুলে আমার বাড়ির প্রতিবেশী ওই দিন দুইটাকে গেছিলাম মারতে, শুয়োরের বাচ্চাদের, পরে মানুষ আটকে দিছে। একটা বাবা গরিব মানুষ সারাদিন তাবলিগ করে, সে 2 জন লোককে দাওয়াত দিছে, তাবলিগি লোককে। ওই ছেলেটার নাম আব্দুল হাই, বয়স্ক মুরব্বী মানুষ, সারাদিন তাবলিগ করে ঘুরে বেড়ায়, সারাদিন। তার 7টা ছেলে। ওই 2 জন তাবলিগে দাওয়াত দিয়েছে, ওই 2 জনকে নিয়ে আসে খাইতে বসছে। ছেলে আইসা বাপরে মারছে, ওই 2টা মারছে, খাওয়াতে উঠে দিছে এবং বলছে তোর বাপের টাকা, তোর বাপের খাওয়ান খাওয়াস, তুই তবলিগের লোকের না খাওয়াস। এই তো আমাদের সন্তান। এই সন্তান তো শুধু ওই ছেলে না, এই সন্তান মাহফুজ, এই সন্তান নাহিদ, এই সন্তান হলো আজকে হাসনাত আব্দুল্লাহ, যারা বড়কে সম্মান করতে শিখে নাই, যারা বড়কে সম্মান করে না, তাদের স্বার্থকে বড় করে দেখে। আমি প্রকাশ্যে বলছি আপনাদেরকে, সাবধান ওদের থেকে। ওরা নিজের স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নাই।
আসিফ মাহমুদ, যার বাপ দুর্নীতি করে বেড়ায়, যার পিএস দুর্নীতি করে বেড়ায়, এরা ওই আমার ছেলে আব্দুল হায়ের ছেলের মতো। এদের উপরে আমাদের ভরসা রাখার স্থান হারিয়ে যাচ্ছে। এদের কথাবার্তায় বক্তৃতায় আমরা হতাশ। এদের আমরা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ ভাবতাম, আজকে সেই ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। জনাব মাহফুজ, বড় ভাইদের অধিকার আছে, তোমার যেমন অধিকার আছে তেমন বড় ভাইদের অধিকার আছে। তুমি বড় ভাইয়ের আয় রোজগারে চলো, তোমার আয় রোজগারে বড় ভাইরা চলে না। তুমি বড় ভাইদের আদর্শ হাত পায়ে মানুষ হয়েছ। জানি না তুমি এতিমখানার ছেলে কিনা, কিন্তু কথাবার্তায় ভাবসাবে মনে হয় হয়তো ওখান থেকে তুমি আসছো। এটা ঠিক না মাহফুজ। বড় ভাইদেরকে নসিহত করাটা কোনো আদবের কথা না। বড় ভাইদেরকে বলা এটা বেয়াদবির লক্ষণ। হয়তো তোমাকে আমরা ভয় পাই বলে অনেক কথা বলি না। তুমি আজকে এই কথাটা আমাকে যেহেতু বলছে, যেন আমি কথাটা বললাম। আমাদের কিছু বোকা লোক আছে যারা ছোট ভাইদেরকে শাসন করার মতো শক্তি এবং তাগদ রাখে। ছোট ভাইদেরকে সুপথে আনার জন্য সাহসও আছে, তাগদও আছে। আমার সামনে বললে তো আমি জানি ওদিন আমার মৃত্যু হবে, আর আমি তো সহ্য করবো না এগুলা। আমি কিন্তু ওই ব্যক্তি, মনে রাখেন, যে শিক্ষামন্ত্রীকে তার অফিসে বসে বলছি থাপড়ায় দাঁত ভেঙে বললো শুয়ারের বাচ্চা। মন্ত্রী বলে যা বললো তা মুখে বলস। শিক্ষামন্ত্রীর অফিসে দাঁড়ায় অফিসের ভিতরে এই সচিবালয়ে বলেছি। আমি কিন্তু ওই মানুষ যে সংসদে দাঁড়ায় বলছি শুয়ারের বাচ্চা স্পিকার, তুই দেশটাকে ধ্বংস করবি, ধ্বংস করবি। আমি কিন্তু ওই মানুষ যে মানুষ খালেদা জিয়ার সামনে আমাকে মারতে আসছে যারা, তাদেরকে প্রতিহত করেছি এই সংসদের ভিতরে। কাজে আমরা হয়তো ওদিন আমার মৃত্যু হবে, আমাদের সামনে কথা বলে দাঁড়াতে পারবে না। আমি ওই মানুষ। প্রধানমন্ত্রী সচিবালয়ে বক্তৃতা দিচ্ছেন, বিএনপি গালি দিচ্ছেন, আমি দাঁড়ায় বলছি আপনার দাওয়াতে আমরা আসছি, আপনি গালি শুনতে আসি নাই। প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, আপনি কার্ড পাঠাইছেন, আমরা আসছি, আপনি গালি শুনতে আসে নাই। হাজার হাজার মানুষ ছিল ওই অর্ডিন্যান্সে। বলছি আমরা কিন্তু ওই বড় ভাই। এই দেশটাতে আমরা শুধু খাই নাই, দেশটাকে দিয়েছি। এই দেশে আমরা খাজনা দেই, ট্যাক্স দেই, মানুষের ভালোবাসা পাই, মানুষকে নিয়ে বাস করি। আমরা এতিমখানা থেকে বড় হয়ে আসি নাই, এতিমখানার পরে খাবার খায় বড় আসে নাই। আমাদের বাপের নাম আছে, মার নাম আছে, গর্ব বলে আমরা বাপের নাম বলতে পারি, মায়ের নাম বলতে পারি। আপনারা কজন বলতে পারেন খেয়াল করে কথা বলেন। আপনি সরাসরি বলেন না আওয়ামী লীগের ভিতটা ভেঙে দিবেন, আপনি সরাসরি বলেন না বিএনপি ক্ষমতায় আসতে দিবেন না। কিসের বড় ভাই বলেন আর এগুলো বলেন। আমি অনুরোধ করি, মাহফুজকে আমি লাইক করি। মাহফুজের মধ্যে আমি প্রমিজিং দেখেছি, তার বক্তব্যের মধ্যে আমি ডিফারেন্স দেখেছি। কিন্তু ডিফারেন্স মানে এই না তুমি এই ধরনের কথাবার্তা বলবো। আমি শুনি নাই, তারপরে কথাগুলো আমি জবাব দিয়ে দিলাম আপনার কথায় বিশ্বাস করে। তবে এটা মাহফুজে বলা উচিত হয় না। আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো মাহফুজকে, প্লিজ গ্রো ইউরসেলফ, নিজেকে আগামী দিনের জন্য তৈরি করো। তোমার মতো ছেলে আমার আছে, আমি ছেলে পয়দা করছি, তোমার মতো ছেলে, বুঝছো না? তুমিও পয়দা করে পরে কথা বলো। সরি এগুলা বলতাম না, কিন্তু আমি খুব আমার সেন্টিমেন্টে লাগে এগুলা। যখন মুরব্বীদেরকে, বড়দেরকে, আমি তারেক রহমান সাহেবকে ছাড়ি নাই বড়দের কে খারাপ বলার জন্য। বড়দের উপরে কথা বলার অধিকার তোমাদের নাই। আমি রাষ্ট্র না, আমি তোমার সরকার না, তোমাকে তোমার ভালো দেখার দায়িত্ব আমার না। সরকারের বিরুদ্ধে বলো, সরকার বড় ছিল যা বললো, সরকারকে যত খুশি গালি দাও, আমি তোমার সঙ্গে আছি। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করো, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু বিএনপি সম্বন্ধে বা অন্য রাজনৈতিক দল সম্বন্ধে কথা বলতে যেও না। আওয়ামী লীগ কিন্তু এখন সরকার না, আওয়ামী লীগ তোমার মধ্যে রাজনৈতিক দল। আওয়ামী লীগকে তুমি গালি দিতে পারো, আওয়ামী লীগে যেহেতু
সব গাধার বাচ্চা, সব শুয়োরের বাচ্চারা আওয়ামী লীগ করে এখন, সব ভাগছে বাংলাদেশ থেকে, এই জন্য গালি দিতে পারো, কিন্তু বিএনপি ভাগে নাই। তারেক রহমানকে গালি দিয়েছে, দেখার দায়িত্ব তোমার, তোমার সরকারের দেখা দায়িত্ব, আমরা কিছু বলবো না, আমরা এর জবাব দিব না, আমরা সহ্য করবো, বুঝছি না। কিন্তু অন্য রাজনৈতিক দল সম্বন্ধে কটূক্তি করা, খারাপ কথা বলা অন্য কোন রাজনৈতিক দলের অধিকারের মধ্যে পড়ে না। তারা সরকারের সমালোচনা করতে পারে, 100 বার করতে পারে, কারণ সরকার তার জীবনে কনসার্ন, তার জীবনের তার চলা ফেরা স্বার্থে ব্যাঘাত করে সরকার, ভালো করে খারাপও করে, সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে। সে বয়স্ক না মুরব্বী না কি এটা দেখার দরকার নাই, সরকার সরকারই। কিন্তু দয়া করে এই সমস্ত বড় ভাই ছোট ভাই বলো না, তুমি বড় ভাইয়ের কাছে কামনা আশা করো, আমরা ছোটদের কাছে কামনা করি, আশা করি। আমরা ছোটরা চাই আমাদের অবর্তমানে দেশটা যেন তাদের হাতে নিরাপদ থাকে। আমরাও যেমন চোর বদমাস গুন্ডাদের হাতে দেশ যাক চাই না, তেমন আমরা অপাত্রে বাংলাদেশ যাক সেটাও চাই না। প্রমাণ করো ইউর বেটার ক্যান্ডিডেট, প্রমাণ করেন আপনারা যে আপনারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন। ইনশাল্লাহ এই জাতি আপনাদের নেতৃত্ব দিবে, আমি না দিলেও জনগণ দিবে, জাতি দিবে। কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আমার চেয়ে বেটার, আপনি এই প্রজন্মের চেয়ে ভালো, আপনি চোর নন, গুন্ডা নন, বদমাশ নন, আপনি ভালো মানুষ, সৎ মানুষ, দক্ষ মানুষ, অভিজ্ঞ মানুষ, আপনি বিবেকবান মানুষ, আপনার কাছে মানুষ নিরাপদ, আপনার হাত থেকে শুধু নয়, আপনার অস্ত্র থেকে শুধু নয়, আপনার চাঁদ এনে দাও দাদু, আমাকে বলতে পারে, ওই চেষ্টা তাকে বলবো হ্যাঁ এনে দেবো, আমি তাকে বলবো না তুই চাচ্ছিস কেন, তারা চাইতে পারে। আমার সাধ্য থাকলে তারা যা চায় আমি তাই দেব। যদি আমার প্রধান উপদেষ্টা পদটা আমার হইতো, যদি আমার কাছে চাইতো, আমি হয়তো ওইটাও দিয়ে দিতাম, হয়তো ওইটা হাসনাত আব্দুল্লাহকে দিতাম, না হলে সার্জিসকে দিতাম, না হলে ওই যে আছে বিএনসিসি যে প্রধান তাকে দিতাম, কিন্তু আমার কাছে ওই পদটা নাই। কিন্তু ওরা যেটা চায় আমি সরকারকে বলবো তাদের সকল চাওয়া পূর্ণ করেন। তারা যা চায়, তারা ত্যাগ স্বীকার করেছে, তারা অর্জন করেছে। আজকে বাংলাদেশটার যে এই অবস্থায় আমরা আসছি, আজকে ফ্যাসিস্টবাদ মুক্ত হয়েছে, এটা একমাত্র তাদের জন্য। তারা পেরেছে, এই দেশটা তারা কিনে নিয়েছে, এখন তাদের সবকিছু চাওয়ার পাওয়ার অধিকার আছে। আমি তো বলেছিলাম তারা যদি বিপ্লবী সরকার গঠন করে, তারা 100% শতকরা 100% উপদেষ্টা মন্ত্রী বা বিপ্লবী সরকার তারা হইতো, আমি শতভাগ তাদের সমর্থন করতাম। তাতে যদি আমাকে জীবন দিতে হইতো, তাদের বিচারে যদি আমার ফাঁসি হইতো, আমি সেই ফাঁসি হাসি মুখে মেনে নিতাম, কারণ আমি বিপ্লবীদের চাওয়ার সঙ্গে আমি একমত। বিপ্লবীরা অর্জনের পরে যা চায় তখন এই দেশটা তাদের হয়ে যায়, এই দেশটা তাদের অর্জন। এখন বর্তমান 24-এর পরে বাংলাদেশটা হলো তাদের, তারা যা চায় তাই দেওয়া উচিত। এই কি যে আপনার বলেন শাপলা দিলেই কি হবে আর না দিলেই কি হবে। তবে একটা জিনিস আমি অনুরোধ করব এনসিপি সকল সদস্যদের কাছে, অনুরোধ নয় আমি প্রত্যাশা করব, তোমরা দয়া করে ব্ল্যাকমেইল করবে না, মানুষকে চাপ সৃষ্টি করবে না, মানুষকে বলবা না এটা না দিলে আমি এটা করব, আমি না দিলে এটা করব। এটা ভালো লক্ষণ না। তুমি চাইতে পারো কিন্তু তুমি চাপ সৃষ্টি করতে পারো না। তুমি যদি চাপ সৃষ্টি করো তাহলে তুমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলতেছো। সে শাস্তিযোগ্য অপরাধের শাস্তি দেওয়ার মতো ক্ষমতা হয়তো যাদের কাছে চাচ্ছ তাদের কাছে থাকলে সেটা তারাও প্রয়োগ করতে পারে। আমি এই জন্য আবারও পরিষ্কার করছি, এনসিবির যা কিছু চাওয়ার অধিকার আছে, বাংলাদেশের সকল সম্পদ তাদেরকে লিখে দেওয়া হোক, এটাও তারা চাইতে পারে, 100 বার চাইতে পারে, কোনো আপত্তি নাই। কিন্তু তারা বলতে পারে না, না দিলে আমি এন করেঙ্গা তেন করেঙ্গা। এটাকে বলে ব্ল্যাকমেল, এটাকে বলে চাপ সৃষ্টি করা। তারা চাপ সৃষ্টি করার, ব্ল্যাকমেল করার কোনো অধিকার রাখে না। ওইটা ডাকাতি হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, যে এটা না দিলে ওইটা হবে, এটা না দিলে ওইটা হবে। এটাকে বলে সন্ত্রাসী। তোমাকে না দিলেই তুমি উল্টাটা দিবা, এটার নাম সন্ত্রাসী। আমি এনসিবির কেউ সন্ত্রাসী হোক, তারা কোনো শাস্তিযোগ্য অপরাধ করুক, আমি সেটা চাই না। তারা বিপ্লব করেছে, সেই বিপ্লব করেছে, তাদের বিপ্লব সফল হয়েছে, সেই বিপ্লব ছিল তাদের
করেছে তারা কোনো কিছু বিনিময়ে বিপ্লব করে নাই, দেশটাকে মুক্ত করার জন্য করেছে, তারা অর্জন করেছে। এখনো আমি অনুরোধ করব, আপনারা যা চান, আমি অনুরোধ করব সরকারকে, অনুরোধ করবো যদি আমার দলের কাছে চান, যদি আমার কাছে চান, আমি দেওয়ার চেষ্টা করবো। যা চান, এমনকি আমার জীবনটাও যদি চান, আমিও সেটা এনসিপির জন্য দিতে আলহামদুলিল্লাহ আল্লাহর নামে বলছি রাজি আছি। চাপ দিয়ে যদি বলেন আপনার জামাটা দেন, না জামাটা ছিঁড়ে ফেলবো, আমি বলছি জামাটা ছিঁড়বা দূরের কথা, আমি তোমাকে ছিঁড়ে ফেলবো। যদি বলো যে জামাটা না জামাটা ছিঁড়ে ফেলবেন, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি জামা তো দিবই না, আমি তোমাকে ছিঁড়ে ফেলবো। এইটা, এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, এই ফিলোসফিটা বোঝার চেষ্টা করেন, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। এটা না বুঝলে ভুল করবো, আমরা ভুল দিকে যাব, ভুল পথে যাব। কাজে চাওয়ার অধিকার আর আদায় করার অধিকার এক জিনিস নয়। তুমি চাইতে পারো, কিন্তু আদায় করার কোনো অধিকার তোমার নাই। আশা করি এনসিপির আমার সন্তানেরা তোমরা সেটা বুঝতে পারবে। এই পৃথিবীতে তোমরা থাকবে, আমি থাকবো না। আবার একটা সময় আসবে তোমরা থাকবে না, তোমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। এটাই চলমান প্রক্রিয়া। আজকে তুমি যদি আমাকে সম্মান করো, আগামী দিনে পরবর্তী প্রজন্ম তোমাকে সম্মান করবে। আর যদি তোমরা ভুল পথে চলো, বাবারে, শেখ হাসিনা তোমার চেয়ে কম পাওয়ারফুল ছিল না। শেখ হাসিনা ক্ষমতা, দম্ভ, শান শৌকতের আঙ্গুলের পরিমাণও তোমরা এখনো হও নাই। শেখ হাসিনা আঁচলের তলে যাওয়ার মতো ক্ষমতা তোমাদের হয় নাই। তো শেখ হাসিনাকে তোমরা দূর করে দিয়ে পাচ্ছ, পালাইতে চলে যেতে বাধ্য হয়েছে। মনে করো না যে তোমরাও এই দেশে শেখ হাসিনার চেয়ে দুর্দণ্ড পদবে এই দেশে থাকতে পারবা। এটা ভুলেও ভাববো না বাবা, এটা ভুলেও চিন্তা করো না। তোমার পরবর্তী প্রজন্ম তোমাকে একইভাবে ট্রিট করতে পারে, একইভাবে বলতে পারে। কাজেই আসলে আসলে এই যে বললো না, আসলে দেশে কি হচ্ছে, সব শামসুর রহমান সাহেব, কিছুই হচ্ছে না। দেশ তার আপন গতিতে চলছে। আমরা যাদের কাছে টিকিট আছে সেই ট্রেনে উঠতে পারতেছি, যাদের কাছে টিকিট নাই আমরা সেই ট্রেনে উঠতে পারতেছি না। এই জন্য মনে হচ্ছে ট্রেনটা কখনো জুড়ে যাচ্ছে, কখনো আসতে যাচ্ছে। ট্রেন তার আপন গতিতে চলছে। আমি আপনার সাধ্যমতো সেই ট্রেনটে উঠতে পারছি না, এটাই আমাদের ব্যর্থতা। দেশ সঠিক পথে যাচ্ছে। একটা দেশকে, জনগণকে 20 কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা কোনো একটি সরকারের পক্ষে কখনোই সম্ভব হবে না। বৃহত্তর প্রত্যাশা পূরণ করা যায়, বৃহত্তর জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণ করা যায়, সেই সরকার A+ পাবে। যদি কোনো সরকার বৃহত্তর জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে সেই সরকারকে আমরা A+ গ্রেডে সম্মানিত করব। সাহেব নির্বাচন দিতে বাধ্য নন, উনি ক্ষমতায় আসার মধ্যে এটা কোনো শর্ত ছিল না। উনি যখন ক্ষমতায় গ্রহণ করেছেন তখন তিনি কাউকে বলেন নাই, বা কেউ ওনাকে বলে নাই যে আপনাকে 2 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর পরে নির্বাচন দিয়ে যাবেন। কোনো বাধ্যবাধকতা ওনাকে কেউ দেয় নাই, কেউ বলেও নাই, সেই বিষয়ে আলোচনা হয় নাই। কাজে নির্বাচন ওনার কাছে আপনারা কেন আশা করেন, কেন প্রত্যাশা করেন? উনি কেন নির্বাচন দিবেন? উনি তো বাংলাদেশে নির্বাচন করাতে আসেন নাই। উনি আসছেন রাষ্ট্রটাকে মেরামত করার জন্য, রাষ্ট্রটাকে সংস্কার করার জন্য, রাষ্ট্রটাকে ঠিক করার জন্য। তাতে যদি উনার 1 মাস লাগে, 1 বছর লাগে, আপনাকে অপেক্ষা করতে হবে। 10 বছর লাগলে অপেক্ষা করতে হবে। কারণ উনার কমিটমেন্টই হলো এটা, রাষ্ট্রটাকে উনি সংস্কার করবেন, রাষ্ট্রটাকে উনি ভালো করবেন, দেশেটা সুষ্ঠু শাসন ব্যবস্থা তৈরি করবেন, যেখানে যেন ভবিষ্যতে আর কোন রকম এরকম কি বলে ওই ফ্যাসিস্টের জন্ম না হয়। এখানে যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণের কল্যাণ নিশ্চিত হয়, মানুষের মানুষের মধ্যে যে ভালোবাসা সম্প্রীতি হয়, এটাই ওনার কমিটমেন্ট। এটার সঙ্গে নির্বাচন তো কমিটমেন্ট না। নির্বাচন আমার কমিটমেন্ট হতে পারে, আমার প্রয়োজন হতে পারে, ওনার তো না। উনি তো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়ার ওনার দরকার নাই, উনি তো হয়েই গেছেন, উনি তো সরকারি ক্ষমতা পেয়ে গেছেন, ওনার তো নির্বাচন কোনো ম্যান্ডেট না। তা আমরা কেন বারবার ওনার কাছে নির্বাচন প্রত্যাশা করি, কেন নির্বাচন আশা করি, কেন ওনাকে আমরা এম্বারাস করতেছি, ওনাকে বিব্রত করতেছি নির্বাচন চাইয়া? আমাদের তো বোঝা উচিত এটা। আমরা যারা নির্বাচন চাই তাদের তো বোঝা উচিত কেন আমরা তাকে বিব্রত করব। এটা আগে খেয়াল ছিল না? ওনার ক্ষমতায় বসার আগে বলতে পারতাম না যে ভাই দাঁড়ান, আপনি ক্ষমতায় বসতে চাচ্ছেন, কদিনের জন্য বসবেন বলেন?
আপনি ঠিক করেন নির্বাচন কবে দিবেন, আপনি সেই তারিখ ঠিক করে পরে ক্ষমতায় বসেন। কেন সেদিন বলতে পারেন না? সেটা সেই বলার মতো উইজডম আপনাদের ছিল না, মেধা আপনাদের ছিল না, বুদ্ধি আপনাদের ছিল না? উনাকে বসায় দিয়া সমস্যার সমাধান করে এখন নির্বাচন চাচ্ছেন আপনাকে ক্ষমতায় বসায় দিয়ে দেওয়ার জন্য। আপা কি মজার কথা। আমি নির্বাচন না দেওয়ার পক্ষে ডক্টর ইউনূসকে 100% সমর্থন করি, কিন্তু ওনার কাছে আমার সরাসরি প্রশ্ন, আপনি কতদিন ক্ষমতা থাকতে চান সেটা জাতির সামনে পরিষ্কার করেন। কারণ আমি এই বাংলাদেশে আমি একটি গাছ লাগাবো, একটি আম গাছ লাগাবো, সেই আম গাছটি আপনাকে জন্য লাগাবো যাতে আপনি উপদেষ্টা হিসাবে এই আম গাছের আমটা খেতে পারেন। এখন আমার আম গাছে আম ধরতে লাগবে আরো 1.5 বছর 2 বছর, তো এই আমটা তো আমি লাগাচ্ছি আমটাকে আপনাকে খাওয়াবো বলে। তা আপনি যদি 2 বছরের আগে ক্ষমতা ছেড়ে চলে যান তাহলে আম গাছটা আমি লাগাবো কেন? এটা প্রতিটি মানুষের তো প্রত্যাশা আছে, এই সরকারের আমলে আমি এটা করব, এই সরকার এই সুযোগ দিবে, এই সুযোগে আমরা সদ্ব্যবহার করব, এই সরকার আমাদেরকে এই প্রোটেকশন দিবে, আমরা এই প্রোটেকশনের মধ্যে কাজটা করব, এই সরকার আমার রাস্তাঘাট বানিয়ে দিবে, এই রাস্তা বানাতে 1 বছর লাগবে, এই সরকার যদি 3 মাস থাকে তাহলে আমি রাস্তাঘাটের জন্য তয় তদ্বির করে রাস্তা নিয়ে আমার কি লাভ হবে? 3 মাস পরে তো রাস্তাটা আবার বাতিল হয়ে যাবে। কাজে এই সরকারের কাছে আমি নির্বাচন আশা করি না, আমি সরকারের কাছে প্রত্যাশা করি উনি ক্ষমতায় কতদিন থাকবেন সেটা সুনির্দিষ্ট করেন। তার আগে যদি ওনাকে কেউ বাধ্য করে ক্ষমতা ছাড়তে, তাহলে আমরা সবাই ওনার সঙ্গে থাকবো। বিএনপি থাকবে, তারপরে জামাত থাকবে, ছাত্র শিবির থাকবে, সকল ইসলামিক দল থাকবে, এনসিপি থাকবে। আমার মনে হয় এই ব্যাপারে কেউ দ্বিমত করবে না। উনি যতদিন ক্ষমতায় থাকতে চান তার সঙ্গে কোনো রাজনৈতিক দল দ্বিমত করবে না। ওনাকে যারা ভুল বুঝাচ্ছেন ওনাকে সঠিক পথে কথা বলছেন না। উনার উচিত হবে সবকিছু রাগ ডাক সেরে দিয়ে উনি জাতির সামনে একটা ঘোষণা দেখ যে আমি এই কতগুলো পদক্ষেপ নিচ্ছি, আমি এই 5টা 6টা 7টা 8টা 10টা কাজ আমি সম্পাদন করব, তার জন্য আমার 5 বছর লাগবে। আপনারা যদি বলেন যে আমি এগুলো সম্পাদন করব তাহলে 5 বছরের জন্য চুপ থাকতে হবে। আর যদি বলেন না 5 বছর আমাকে এই কাজগুলো করার দরকার নাই, তাহলে উনি বলবেন গুড বাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা অন্য কাউকে দায়িত্ব দেন, আমি কাল থেকে আর আমি দায়িত্ব পালন করব। এই কথাটা বলার সৎ সাহস আমি আমাদের সিনিয়র নেতা, শ্রদ্ধেয় নেতা, সম্মানিত নেতা, মান্যবর প্রধান উপদেষ্টার কাছে কামনা করি। আমার এই কথাগুলো ওনার কাছে পৌঁছে দিতে পারে, বলতে পারেন, আমি ওনার কাছে কামনা করি। ওনারা যদি এইটা বলতে পারেন তাহলে আমি ওনাকে সম্মান করব, শ্রদ্ধা করব, এবং রাষ্ট্রনায়ক হিসাবে আমি ওনাকে আজীবন স্যালুট করব। এই সংস্কার কমিটি এখনো ওনাকে কেন রিপোর্ট দিচ্ছে না এটা উনি বলুক। উনি একটা শর্ট লিস্ট বানায় বলো ঠিক আছে এতগুলো দরকার নাই, তোমরা আমাকে 5টা দাও, আমি 5টাই করবো, আর বাকিগুলো রেখে দাও, পরে দেখা যাবে। উনি তো বলতে পারেন এটা, আলী রিয়াজ সেটাকে বলতে পারেন যে ঠিক আছে তোমার কয়টা হয়েছে তোমাদের ঐক্যম, আলী রিয়াজ তো বলবে স্যার 5টা হয়েছে, 7টা হয়েছে, 10টা হয়েছে, ওকে 10টা আমাকে দাও। উনি জাতির সামনে বললে আমি 10টা পেয়েছি, যারা সবাই ঐক্যমতে আসছেন, আমি এই 10টা সংস্কার করতে আমার 10 বছর লাগবে বা 5 বছর লাগবে। উনি বলুক, জাতির সামনে বলুক, তারপরে উনাকে বিরোধিতা কে করে আমরা দেখি আমরা কে বিরোধিতা করে, তখন তো বেরিয়ে আসবে। কিন্তু এখন সংস্কার কি করবেন বলতেছেন না, আপনি কার সংস্কার করবেন বলতেছেন না, কিসের জন্য করবেন বলতেছেন না, কতদিন সময় লাগবে কোনো ফ্রেমওয়ার্ক নাই। কিন্তু অনিশ্চয়তার মধ্যে আমাদের দিন যাচ্ছে, অনিশ্চয়তার মধ্যে দিন যাচ্ছে। প্রতিদিন সকালে ঘুমিতে উঠা টেলিভিশন খুলতে ভয় পাই, আল্লাহ জানে কি খবর জানি প্রথম আসে। এই যে ভয় নিয়ে আমরা সকালবেলা টেলিভিশন খুলি, এই যে ভয় নিয়ে রাতে ঘুমাতে যাই, আমরা যেহেতু রাষ্ট্র নিয়ে চিন্তা করি, মানুষের জন্য চিন্তা করি, জনগণের জন্য চিন্তা করি, জনগণের কল্যাণ কামনা করি, এই জন্য তো আমাদেরকে ভাবতে হয়। আমরা তো আর সবার মতো না, আমাদেরকে নিয়ে আমরা তো জনগণের কথা ভাবতে হয়, কারণ জনগণের অনেক কিছু সমস্যার সমাধান আমাদেরকে করতে হয়। এটা আইনের মাধ্যমে হয় না, সরকারের মাধ্যমে হয় না, কিন্তু সেই জনগণের পাশে আমাদের যেতে হয়, থাকতে হয়। কিন্তু আপনি তো বলতে হবে যে আপনি কদিন থাকবেন, কিন্তু বলবেন না। আর প্রথম যে কথাটা বলেন চাঁদাবাজি, হাইওয়ে ভাই চাঁদাবাজি কেটা না করে, আপনি বিমানবন্দরে গেলেন
বিমান ট্যাক্স দেন, চাঁদাবাজি না? আপনি ইনকাম ট্যাক্স দেন, চাঁদাবাজি না? কেন ইনকাম ট্যাক্স দিতে হবে আমাকে? সরকার কি ইনকাম ট্যাক্স যা দেয় তা কি সঠিকভাবে ব্যয় করে? আমি বছরে একবার হজে যাব, হজ আমার ফরজ, আল্লাহ আমাকে ফরজ করে দিয়েছেন, নির্দেশ দিয়ে হজ করতে হবে। তা আমি হজের জন্য ওই হজের ফি দিব কেন? এটা চাঁদাবাজি না? এই চাঁদাটা কে নেয়? সৌদি আরবের সরকার নেয়, এই জন্য এটা বৈধ হয়ে গেছে না? আর আমার করির মধ্যে রাস্তার মধ্যে দাঁড়ায় থেকে রাস্তার নিরাপত্তা নিশ্চিত করে, সেই জন্য সে টাকা নেয়। সে গাড়িগুলো জামজট যাতে না হয়, সে জামজট গুলো নিশ্চিত করার জন্য সে নিশ্চিত করে, সে দাঁড়ায় থাকে, কাজ দেয়, শ্রম দেয়, সেই জন্য নেয়। রাত্রেবেলা যেন আপনি নিরাপদে চলাফেরা করতে পারেন সেই জন্য। সবার সবকিছুর পিছনে যুক্তি আছে, সবার সবকিছুর পিছনে কাজ আছে। আপনি যদি আজকে এগুলো বলেন, চাঁদাবাজি নিয়ে কেন দোষারোপ করতেছেন? চাঁদাবাজি সমাজের কোনটাতে নাই বলেন? কোথায় নাই বলেন? আপনার খবরের কাগজ ছাপা, খবর ছাপাবেন, আপনি খবর খুঁজে পাই না। আমরা দেখি, আমরা প্রতিদিন কিনি আমরা অন্যের অ্যাডভার্টাইজমেন্ট, অন্যের প্রচার, সাবানের প্রচার, ব্রার প্রচার, জাঙ্গিয়ার প্রচার, বলেন মায়াবরীর প্রচার। এটা আমাকে টাকা দিয়ে কিনতে হয়, আর আপনি ওদের কাছে টাকা নেন। তো এটা কি চাঁদা না বলেন? তো চাঁদা কোথায় নাই? আপনি বাজারে কিনতে যান, হাইকোর্টে আপনি অনেক বিচার আছে যে অর্থদণ্ড করতে পারে হাইকোর্টের জজ সাহেব। উনি অর্থদণ্ড কি করেন জানেন? ওনার এলাকার বাড়ি মসজিদে চাঁদা দিয়ে আসেন, ওই মসজিদে দিয়ে আসলেই এটা অর্থদণ্ড হয়ে যায়। উনি এগুলো বললে তো ওই জজ সাহেব আমাকে ডেকে কালকে বান্দা আমাকে 6 মাস জেল শোনায় দিবে। কোথায় যাবেন বলেন? জেলখানায় যাবে। সে তার একটু এক গ্লাস পানি দরকার, সেটা টাকা না দিলে পানি দেওয়া যায় না ভিতরে। তার একটা ওষুধ দরকার, তার প্রেশার বাইরে গেছে, এই ওষুধটা পৌঁছানো দরকার, চাঁদার টাকা না দিলে হয় না। তাহলে কোথায় চাঁদাবাজি নাই? আমার ছেলে স্কুলে যাবে, দাঁড়ায় থাকে, কে দাঁড়াইছে কেন বাবা? এত গাড়ি আছে, 10 টাকা লাগবে, চাঁদাবাজি না? কি চাঁদাবাজি করি না আমরা? কে করি না বলেন? জি, মানে এই যে বিদেশের ছেলে মেয়েগুলো আছে, বিদেশে আমাদের ছেলে কষ্ট করতেছে, একটা চিঠি লেখা কেমন আছো এইটা বলার আগে বলে তাদের টাকা পাঠাও, সামনে ঈদ। আলোচনা করে আসে তারেক রহমান এবং শফিক আলম এবং ওই আমাদের নিরাপত্তা উপদেষ্টা বসে, আমির খসরু মাহমুদ বসে, ওনারা 4 জনে মিলে বললেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবেন। আপনি কোনো মানা করলেন না, কিছু বললেন না, সবাই ধরে নিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জামাত গুসা করলো, জামাতের সঙ্গে কথা না বলে ফেব্রুয়ারিতে কেন নিয়ে আসলেন, গুসা করলো। আপনি চাপ মেরে গেলেন, আপনি বললেন ওরে বললেন আমি তো বলি না ফেব্রুয়ারিতে নির্বাচন দিব, কত মুনাফিকি করলেন। জামাতকে বুঝাইলেন আমি তো বলি নাই, এটা ওরা বলছে ফেব্রুয়ারিতে, আমি তো বলি নাই। তারপরে এগুলো কিসে আলাপ? তারপরে আপনি 17,000 পুলিশ রিক্রুট করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তো মনে করছি অলরেডি প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিচ্ছেন, সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে আপনি বলেছেন এদেরকে তাড়াতাড়ি প্রশিক্ষণ দেন, ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করেন, যাতে তাদেরকে নির্বাচনে কাজে লাগানো যায়। প্রশিক্ষণ দেন কেন? যাতে নির্বাচনে তাদের কাজে লাগানো যায়। শফিক কি বলল? ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সাংগঠনিক সাংবিধানিক একটা পদ, প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ। যখন নির্বাচন কমিশন নির্বাচনে যায় তখন প্রধানমন্ত্রীর এখতিয়ার থাকে না। নির্বাচন কমিশনের উপরে প্রধানমন্ত্রীর কোনো কর্তৃত্ব থাকে না, প্রধান উপদেষ্টার কর্তৃত্ব থাকে না। সে কি করে বললো যে এটা নির্দেশ দিয়েছেন? এগুলো কিসে আলামত? এগুলো যদি প্রতিবাদ করতে যাই, আপনি আমাকে অ্যারেস্ট করবেন, ধরে নিয়ে যাবেন, মামলা করবেন, আপনার আদালত থেকে আমি জামিন পাবো না। তাহলে মুক্তি আমার পথ কোথায়? আমাকে মুক্তির জন্য তো আমি আন্দোলন করতে পারবো না। তাহলে আমাকে মুক্ত করবে কে? আমাকে মুক্ত করার জন্য তো জনগণ বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসবে তখন তো আরেকজন বাধা দিবে, তখন গৃহযুদ্ধ হবে না? আপনি 5ই আগস্টে তো গৃহযুদ্ধের পটভূমিকা তৈরি হয়েছিল, কিন্তু সেটা শেখ হাসিনার দূরদর্শিতার কারণে সেটা উনি পরাজয়টা আপাতত মেনে নিয়েছেন বলে গৃহযুদ্ধটা হয় নাই। কিন্তু উনি যদি আওয়ামী লীগকে ডাক দিতেন, বলতেন, আওয়ামী লীগকে আসতো না।
সে যদি সেদিন ডাক দিত আওয়ামী লীগের, যে যেখানে আছেন আপনার আগে আসেন, আমরা মরবো তবু ক্ষমতা ছাড়বো না, কিছু না কিছু লোক কি থাকতো না? একদমই কি আওয়ামী লীগ শূন্য হয়ে যেত? যেত না। কিন্তু উনি যেহেতু প্রস্থান করেছেন, সবাইকে বলে দিয়েছেন নিশ্চয়ই তোমরা চলে যাও, যে যেখানে পাশে চলে যাও, এর বাধা দেওয়ার দরকার নাই। আজকে নৈতিকভাবে 31শে ডিসেম্বরের পরে নির্বাচনের তারিখ ঘোষণা না হইলে দেশে যে অচলাবস্থা সৃষ্টি হবে, এটা কিভাবে আনবেন? পুলিশ তো পারবে না। এই 17,000 পুলিশের মধ্যে কারা যাবে, কারা অংশগ্রহণ করবে? আমরা তো ধরে নিতে পারি এই 17,000 পুলিশের মধ্যে একজনও আওয়ামী লীগের পুলিশ থাকবে না, কিন্তু বিএনপি তো থাকবে, জামাতের তো থাকবে, ছাত্র শিবিরেরও থাকবে, এবি পার্টির তো থাকবে, এনসিবির তো থাকবে। তো ওরা কি সব ঐক্যবদ্ধ পুলিশ হবে? যে তারা কি বিভেদ করবে না? তারা কি তাদের যার দলের অবস্থানটাকে পরিষ্কার করবে না? কারণ তাদেরকে তো তদবির সুপারিশ আমাদের করে ঢুকাইতে হবে পুলিশকে, হয় তদবির করে চাপ দিয়ে ঢুকাইতে হবে, না হলে টাকা দিতে হবে। এর মধ্যে 50% বেশি তো টাকা দিয়ে ঢুকবে, তো তাদের পক্ষে তো প্রশাসন থাকবে, পুলিশ অফিসাররা থাকবে। তো এইটার আলামতটা কি? এটা কোথায় যাচ্ছে? এই সরকার কি কোনো ক্ষমতা আছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার? এই সরকারে কি কোনো ক্ষমতা আছে দেশে আইন প্রয়োগ করার? এই সরকার সেনাবাহিনীর সঙ্গে ঝগড়া করতে গেল কেন? সেনাবাহিনী তার মূল শক্তি, সেনা প্রধান তার মূল স্তম্ভ, সে সেনা প্রধানের সঙ্গে ঝগড়া লাগছে। আবার এখন সেনা প্রধানকে ক্যাপ্টেন পর্যায়ে এখন আবার 6 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন। এবার ক্যাপ্টেনদের কাছে নিয়ে আসছেন, তাহলে সেনাবাহিনী আবার নড়ে চড়ে বসছে। মানে আপনার শক্তি স্তম্ভটা কোথায়? বুড়া বাপ, অদূর্ব বাপ, যদি তার কাছে যথেষ্ট টাকা পয়সা না থাকে, এই বাপকে কেউ মানে? বাবা তো মানে, হয় বাবার শক্তি থাকতে হবে, তাগত থাকতে হবে, জোয়ারি থাকতে হবে, আর নাহলে বাবার ব্যাংক ভরা টাকা থাকতে হবে। ব্যাংক ভরা টাকা থাকলে বাবাকে সবাই বাবা ডাকে, অথবা বাবার গায়ে শক্তি থাকলে বাবাকে বাবা ডাকে। কিন্তু আমার মতো নির্জীব, আমার মতো এর বৃদ্ধ বয়সের বাবাকে আপনাকে মনে হয় আমার মতো বয়সে যারা বয়স 70, 80, 85 বছর বয়সের বাবাকে মানুষ গায়ে লাগে না। ডক্টর ইউনূস সাহেবের বয়স 85 বছর বয়স, ওনার 2 পায়ে দাঁড়ায় থাকাই কষ্টকর। ওনাকে আরেকজন না ধরলে সিঁড়ি বায়ে উপরে উঠতে পারেন না। এটা তো বাস্তবতা, বুঝতে হবে। উনি তো হুঙ্কার দিতে পারবেন না, ধমক দিতে পারবেন না, ধমক দিলে উনি হার্ট ফেল করবেন। কাজে এই সরকারের শক্তি হল সেনাবাহিনী। যেহেতু এই সরকারে কোন রাজনৈতিক দল নাই, ডক্টর ইউনূস সাহেবের শক্তি হওয়ার কথা ছিল সশস্ত্র বাহিনী। উনি সেই শক্তিটাকে ধ্বংস করে দিলেন। উনি তাদের সঙ্গে একটা খারাপ বিরূপ শব্দ গঠন করলেন। তাতে কি হয়েছে? না আর্মি পারতেছে দেশটাকে শাসন করতে, না উনি পারতেছে শাসন করতে। না উনি দমন করতে পারতেছেন দুষ্টকে, না উনি দমন করতে পারছেন খারাপ লোক দেখে, না ডক্টর ইউনূস সাহেব খারাপ লোক দেখে ধরতে পারছেন, না আর্মিকে ধরতে দিচ্ছেন। আর্মি এখন কি ঠেকা পড়ছে একটা রাজনৈতিক দলের? যে কোনো আমরা যে যাই কিছু করি, দোষী হই, নির্দোষ হই, অপরাধী হই, চুরি হই, ডাকাতি হই, আমরা সবাই তো কেউ না কোনো একটা দল করি। তা আর্মি যাকেই ধরবে সে তো কোনো না কোনোটা দলের লোককে ধরবে, সঙ্গে সঙ্গে তো দল চিৎকার করে উঠবে যে ওই এই আর্মি অমুক দলের। আমরা তো দলের বিশ্বাসের বাইরে কেউ না। হয়তো কেউ সক্রিয় রাজনীতি করি, অনেকে সক্রিয় রাজনীতি করি না। কিন্তু আজকে সেনা বাহিনীকে আপনি বিতর্কিত কেন করলেন? কার স্বার্থে করলেন? কার প্রয়োজনে করলেন? কেন করলেন? আপনার চারপাশে প্রতিবেশী ভারত, আপনার মায়ানমারের সঙ্গে আজকে আপনার 2 মাস ধরে কোনো ডায়লগ নাই, কোনো কথাবার্তা নাই। কেন ডায়লগ নাই মায়ানমারের সঙ্গে আপনার? আপনি রোহিঙ্গাদের নিয়ে কোথায় বসে আছেন? কি করতেছেন 2 মাস ধরে রোহিঙ্গাদের নিয়ে? আপনি আরাকান আর্মির সঙ্গে কথা বলছেন কেন? আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় কে দেখে? পররাষ্ট্র উপদেষ্টা তো আমরা খুঁজিয়ে পাই না, বলেন। এখন গার্মেন্টস ফ্যাক্টরি কি হবে, এক্সপোর্ট ইম্পোর্ট কি হবে, সেটা গেছে একজন বাণিজ্য মন্ত্রী। তার সঙ্গে আবার আপনি অনলাইনে কথা বলা দেন আপনি ওই কি বলে নিরাপত্তা উপদেষ্টা।
নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাণিজ্যের কি সম্পর্ক? সবখানে নিরাপত্তা উপদেষ্টা যদি লাগাইতে পারে নিরাপত্তা, সবকিছুরই মূল্য নিরাপত্তা। নিরাপত্তা তো আপনারই নাই, ওনারই নাই। সেনাবাহিনীর সঙ্গে ঝগড়া করে টিকতে পারবেন? পুলিশ আপনার কথা শুনে না। কাজেই পরিষ্কার করতে হবে, উনি পরিষ্কার করা দরকার। না হলে উনি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, সবাই ওনাকে মানে, কিন্তু উনি এরকম ডাবল রাস্তায় হাঁটলে তো হবে না। কাজে আপনি যেটা বললেন যে এখানে ওনাকে তো জনগণের সামনে আস্থা বাজন হইতে হবে। আপনি যে দেখেন 15 দিন হয়ে গেছে, আমেরিকা বলছে 35% শুল্ক বাড়িয়ে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে যে আমি এই ব্যাপারে আর কারোর সঙ্গে আলোচনা করব না। কে আলোচনা করবে না? প্রেসিডেন্ট ট্রাম্প। কে ইম্পোজ করছে এটা? প্রেসিডেন্ট ট্রাম্প ইম্পোজ করেছে, আমেরিকান সরকার না, ট্রাম্প। আপনি গিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধস্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন, এমনকি বাণিজ্য মন্ত্রীও না, আমেরিকার বাণিজ্য মন্ত্রী পর্যায়েও না। আপনি কথা বলেন, আপনার বাণিজ্য উপদেষ্টা ঘাড় ঘুরায় ঘুরায় টিভি ক্যামেরার দিকে চেহারা দেখায়। আপনি দেখছেন টিভিতে কি দেখাচ্ছে? প্রতিবার যে টিভি দেখাচ্ছে সে ঘাড় ঘুরায় ঘুরায় মাথার উঁচা করে, উঁচার পাশের লোকটা বসে আছে, এই জন্য টিভি ক্যামেরার মধ্যে আসে না, এই জন্য ঘাড়টা উঁচা করে মাথাটা ঘুরায় ঘুরায় টিভি ক্যামেরাকে দেখায় উনি মিটিং এ আছেন। কিন্তু ওনার সামনে যারা বসে আছে তারা তো ডিপ্টি সেক্রেটারি উপরে কেউ না। তো উনি ওখানে বসে আমাদেরকে জাতিকে বুঝাচ্ছেন উনি আমাদের দেশের এই 35% শুল্ক প্রত্যাহার করার জন্য উনি যুদ্ধ করতেছেন। 3 দিন পরে কি বললেন? কিছু কিছু বিষয় ঐক্যমত হয়েছে, কিন্তু বেশিরভাগ বিষয় ঐক্যমত হয় নাই। অর্থাৎ 35% থেকে 35.5% হয় নাই, 35 থেকে 1 রত্তিও কমে আসে নাই। 35%কে দিতে হবে। তাহলে টাকাগুলো নষ্ট করলা কেন? এই সময়টা নষ্ট করলা কেন? তার চেয়ে তুমি জাতির কাছে জানেন বাণিজ্য নীতি তৈরি করতা। এই 35% শুল্কর কম্পেনসেশন কিভাবে দিতে হবে দিব। আমরা তো তোমাকে 24 ঘন্টার মধ্যে লিখিত দিয়েছি বাংলাদেশে কি করা উচিত। এই 35% শুল্ক বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কি করা উচিত আমরা তো 24 ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়েছি, ওরা অফিসে দপ্তরে পাঠিয়েছি, সকল মন্ত্রীদের কাছে পাঠিয়েছি, উপদেষ্টার কাছে পাঠিয়েছি। একবার পড়েই দেখুন আমরা কি বলছি। পয়রা ফালায় দাও না, তোমরা কাউকে কোনো গুরুত্ব দিবে না, কাউকে কিছু বলবে না। আমরা তো ফেসবুকে দিয়েছি, দেখেন আমাদের গুলো যদি অসার হয়, অন্তঃসার শূন্য হয়, আমাদের বক্তব্যে যদি কোনো ফ্যাক্ট এন্ড ফিগার না থাকে, তাহলে বলেন, আমাদেরকে ধমক দেন যে আপনি এই সমস্ত নিয়ে কথাবার্তা বলেন কেন। আপনি ধমক শুনেন দেখি আমি ধমক মানি কিনা, না মানলে তখন বলেন আমার ধমক মানেন না। কিন্তু আপনি কিছুই করবেন না, তারপরে দেশটা চালাবেন কিভাবে? আপনার দেশ না গ্রামীণ ব্যাংক তো এক জিনিস না, একটা দেশ। এখানে বিচিত্র ধরনের মানুষ আছে, পরস্পর স্বার্থবিরোধী মানুষ আছে, ধর্মবিরোধী মানুষ আছে। এক ধর্ম আরেক ধর্মকে দেখতে পারে না, এক ধর্ম আরেক ধর্মকে মারা হত্যা করা তার পবিত্র দায়িত্ব মনে করে। এরকম লোক আমরা একসঙ্গে বাস করি। এক মুসলমান আরেক মুসলমানকে মসজিদে বসে মেরে ফেলতেছে কেন? রসুলের উপরে আল্লাহকে স্থান দিল কেন? সে রসুল প্রেমিক, সে আল্লাহ প্রেমিক না। তো ওই লোক তো আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক না। তাহলে কার প্রেমটা বেশি হওয়া উচিত? আল্লাহর প্রেম বেশি হওয়া উচিত না রসুল প্রেম বেশি হওয়া উচিত? ইমাম সাহেব বলে আল্লাহ প্রেমিক, আর যে লোক মারছে ও রসুল প্রেমিক। তাহলে কে বড়? আল্লাহর চেয়ে রসুল প্রেমিক বড় হয়ে গেল। এই প্রশ্নের জবাবটা কে দিবে? প্রশ্ন করলেও তো আপনি বলুন আমরা কি বলতেছেন। কিন্তু আপনার এই সুশীল সমাজ, আপনার আলেম সমাজ, আপনারা ইসলামিক সমাজ এই প্রশ্নটা কেন করেন না যে ইমাম সাহেব যদি আল্লাহকে প্রাধান্য দিয়ে থাকে, রসুলের উপরে যদি আল্লাহকে প্রাধান্য দিয়ে থাকে, তাহলে তার অপরাধটা কি হয়েছে? আর যে লোকটা আল্লাহর উপরে রসুলকে প্রাধান্য দিয়ে ওই ইমাম সাহেবকে মেরে ফেললো, সে কাজটা কি করে সঠিক করলো? তার রসুল প্রেমিক হওয়াটা কি তার সঠিক হয়েছে? সে কি আল্লাহকে অস্বীকার করলো না রসুল প্রেমিক হইতে গিয়া? তো এইটার আলম সমাজ জবাব দিচ্ছেন না কেন? এইটা বললে তো আমাদেরকে বলবেন যে ওই যে উনি। দৃষ্টিভঙ্গিটা দেখেন, আপনি সব দিকে খেয়াল করেন। আজকে এই বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে। আপনি শিখ একটা ধর্ম যার উদ্দেশ্য হলো মুসলমান নিধন করা,
শিয়া একটি ধর্ম যার উদ্দেশ্য হলো সুন্নি মুসলমানদেরকে অস্বীকার করা। আপনার কাদিয়ানি একটি ধর্ম, তার উদ্দেশ্য হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানা। তাদের নবী এসে গেছে, এটা ধর্ম। তো এই তিনটা চারটা জাতি একসঙ্গে থাকবে কি করে? কিন্তু বাংলাদেশে তো আছে, তাদের থাকতে হচ্ছে, তাদের থাকার প্রয়োজন আছে। তা আপনি এখানে কি করে ডিবেট করবেন? কি করে তাদেরকে আপনি এখানে এই চারটা শ্রেণীকে তো এক জায়গায় রাখতে হবে। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র সেখানে এক জায়গায় রাখবে না। রাষ্ট্রকে আপনি কি বিভাজন করতে পারবেন না। আপনার জাতিকে বিভাজন করতে পারবেন, রাষ্ট্রকে বিভাজন করবেন কি করে? রাষ্ট্রে তো বিভিন্ন জাতও থাকতে পারে, বিভিন্ন জাতীয় থাকতে পারে। আমাদের এখানে আছে হিন্দু, বিভিন্ন ধর্মাবলম্বী আছে, বিভিন্ন জাতি আছে, বাঙালি আছে, চাকমা আছে, মারমা আছে, গারো আছে, তারা তো জাতি। তাদেরকে তো নিয়ে সমন্বয় করে বাংলাদেশ বানাইছি আমরা। বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশ জাতি না। আল্লাহর একজন মানুষ, আল্লাহ প্রেমিক। আমার আল্লাহর কাছে উনার স্থান আছে। উনি আমার আল্লাহকে গালি দিল, বকা দিল, আমার আল্লাহর দুনিয়াতে ওনার স্থান আছে। আমি উনাকে সর্বস্ত সাহায্য করব, সহযোগিতা করব, যাতে আমার আল্লাহ কাছে আমি বলতে পারি, আল্লাহ আমি তোমার বান্দাকে সাহায্য করেছি, তোমার বান্দাকে ভালো রাখার চেষ্টা করেছি, চেষ্টা করব। আমি ধন্যবাদ জানাই মামুন সাহেবকে। মামুন সাহেব কিপ ইট আপ, চালিয়ে যান। অবশ্যই আমি নাস্তিক আপনার আল্লাহর কাছ থেকে। আল্লাহ মাফ করো, আপনি আপনার আল্লাহকে বিশ্বাস করি না। মামুন সাহেব আপনার যিনি আল্লাহ, যাকে আপনি আল্লাহ মানেন, আমি সেই আল্লাহকে মানি না। তিনটা জিনিস হবে। একটা জিনিস হলো প্রচুর রক্তপাত হবে মানুষের মধ্যে, হানাহানি, কাটাকাটি, মারামারি বাংলাদেশে প্রচন্ড বেড়ে যাবে। তাতে দেশের মানুষের জানমাল নিয়ে মানুষকে পালাতে হবে, নিরাপদ জায়গায় ছুটতে হবে, যেটা ভারতকে সুযোগ দিবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার। কারণ মানুষগুলো পালিয়ে কোথায় যাবে? সবাই তো ভারতমুখী হবে। দ্বিতীয়ত, নির্বাচনটা অনিশ্চয়তার মধ্যে চলে যাবে, নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে না। এই নির্বাচন যখন অনুষ্ঠিত হয়ে যাবে, এই নির্বাচন হওয়াটা যখন মানুষ বুঝে যাবে এই সরকার নির্বাচন দিবে না, তখন সকল মানুষের রোষ, ক্রোধ, ক্ষোভ, এই অশান্তির জন্য, এই হানাহানি, কাটাকাটি, মারামারির জন্য এই সরকারের উপরে পতিত হবে। তখন এই সরকারের উপরে আঘাত আসবে এবং সে আঘাতগুলা তিনটা মিলে শেখ হাসিনার পথ, আওয়ামী লীগের ক্ষমতা আসার পথ প্রশস্ত করে দিবে, হাইওয়ে বানায় দিবে। ওই হাইওয়ে ধরে তারা ক্ষমতায় চলে আসবে, যদি এই তিনটি অবস্থা যদি ঠেকানো না যায়। কাজে আমি মনে করি কোনো একটি শক্তি অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশে এই তিনটি ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে আগামী 6 মাসের মধ্যে। তারা চাচ্ছে বাংলাদেশে একটি ঘটনা ঘটুক, এখানে 2টা বা 3টি দলের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি লাগুক, এ ওকে মারুক। কারণ আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমানকে গালি দেওয়ার পরে তারেক রহমান যদি রিয়াক্ট করতেন তাহলে কি হতো? আজকে কিন্তু সারা বাংলাদেশে রক্তে গঙ্গা বইতো। কোন জায়গায় বিএনপি মার খেত, আবার কোন জায়গায় জামাত মার খেত, আবার কোন জায়গায় দুই পক্ষে মারামারি হয়ে দুই পক্ষে আহত নিহত হইতো। কিন্তু তারেক রহমানের ধৈর্যের কারণে, দূরদর্শিতার কারণে তারেক রহমান তার দলকে বন্ধ রেখেছে, চুপ করে রাখছে। এবং আপনারা অপপ্রচার করতেছেন যে সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে মিছিল হয়েছে, বিএনপির বিরুদ্ধে হয়েছে, আগুন দিচ্ছে, বিএনপি সেটা নীরবে সহ্য করেছে। দ্বিতীয়ত যেটা হবে, হইতে পারতো, সেটা হচ্ছে যে আমি বললাম যে এই মারামারি, হানাহানি, কাটাকাটি করার পরে অনেক মানুষ নিজের নিরাপত্তার জন্য, যেমন আমি আমার নিরাপত্তার জন্য গ্রামে যাব, আমি গ্রামে না থাকতে পারলে আমি আমার লোকজন নিয়ে আমি সীমান্ত অতিক্রম করব। শুধু আমি একা তো না, আপনি করবেন, এমন হাজার হাজার মানুষ সীমান্ত অতিক্রম করবে। তখন সীমান্ত অতিক্রম করলে মানুষগুলো কি হবে? রোহিঙ্গাদের মতো আমরা তো আবার যাব। রোহিঙ্গারা কেন আমাদের দেশে আসছে? মায়ানমার সরকার রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে পারে না বলেই তো রোহিঙ্গারা বাংলাদেশের সীমানা অতিক্রম করে বাংলাদেশে আসছে। আজকে যদি বাংলাদেশের সরকার আমাকে নিরাপত্তা দিতে না পারে, আমাকে না হত্যা করলো, নিহত হলো, আমার তো আরো সন্তান, পুত্র, ওরা কি যাবে? ওরা তো জীবন ভয়ে পালাবে। কোন দিকে পালাবে? নিশ্চয়ই বঙ্গোপসাগর দিকে পালাবে না,
নিশ্চয় মায়ানমার দিকে পালাবে না, তারা পালাবে সিলেটের দিকে, জকিগঞ্জের দিকে, গারো পাহাড়ের দিকে, রংপুরের দিকে, ভারতের দিকে, পশ্চিম বাংলার দিকে, আসামের দিকে পালাবে। তো ওরা ওখানে গেলে পরে তো তারা ভারতের আশ্রয় নিতে হবে। যদি ভারত দরজা খুলে দেয়, আশ্রয় দেয়, তখন তো মানুষ আরো চলে যাবে। এরকম একটা পরিবেশ যদি সৃষ্টি হয়ে যায়, তখন কি হবে? এইগুলা হওয়ার পরে কি নির্বাচন পরিবেশ থাকবে? নির্বাচন হতে পারবে? ইরাকে নির্বাচন হচ্ছে, আফগানিস্তানে কি নির্বাচন হচ্ছে, লিবিয়া কি নির্বাচন হচ্ছে? এত বছর চলে গেল। মিশরে কি নির্বাচন হয়েছে? হচ্ছে? বলেন। সুদানে কি নির্বাচন হয়েছে? সিরিয়াতে কি নির্বাচন হয়েছে? হচ্ছে। ফিলিস্তিনিতে কি নির্বাচন হচ্ছে? হয়েছে। ইউক্রেনে কি নির্বাচনের মাধ্যমে সমাধান হচ্ছে বা হওয়ার সুযোগ আছে? তাহলে বাংলাদেশেও যখন এরকম অনিশ্চয়তা দেখা দিবে, তখন কি হবে? তখন তো শেখ হাসিনা বলবে তিনি বৈধ প্রধানমন্ত্রী। কারণ বাংলাদেশ সরকারে কেউ দেখাতে পারবে না যে তিনি পদত্যাগ করে গেছেন। পদত্যাগ পত্র কারো কাছে নাই। সাংবিধানিক মতো এই সরকার শপথ গ্রহণ করেছে, সংবিধানের সরকার। তা সাংবিধানিক সরকার তো সংবিধান পদই খালি হয় না এখনো। তুমি কি করে হইলা? এখন যদি ওই প্রধানমন্ত্রীকে যদি মোদী সাহেব যদি তার নির্বাচনী ট্রাম্প কার্ডের জন্য সাহায্য করে, সহযোগিতা করে, তখন কি করবেন আপনি? সে জাতিসংঘের কাছে গিয়ে বলবে। জাতিসংঘে তার কথা আর আমাদের কথার মধ্যে পার্থক্য হবে না? জাতিসংঘে ভারতের জয়শঙ্কর রায়ের কথা আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কথা, আমাদের লোকে মানে না। আমাদের পররাষ্ট্র বক্তব্য আমাদের লোকে মানে না, ওনার সরকারে মানে না। জাতিসংঘে গিয়ে বললে তো বলবে তুমি কার পক্ষে কথা বলতে আসছো? ইউনূস সাহেবের পক্ষে, না বিএনপির পক্ষে, না জামাতের পক্ষে, না অন্য কারো পক্ষে, এনসিপির পক্ষে? কার পক্ষে কথা বলতে আসছো? তোমার সরকার তো ঐক্যমত নাই, তোমার সরকার তো এক এক দলের এক এক অংশের। কার পক্ষে তোমার সে কি জবাব দিবে? আপনার পক্ষে সৌদি আরব আছে, আপনার পক্ষে তুরস্ক আছে, আপনার পক্ষে মালয়েশিয়া আছে। আপনার মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী একদিনের সফরে দূরে চলে আসলো, কই এখন পর্যন্ত 1000 লোক তো নিল না বাংলাদেশ থেকে। আপনারা বলছিলেন বাংলাদেশে প্রচুর লোক নিয়ে যাবে, তো কই লোক তো নিল না কেউ। তো মালয়েশিয়া কোথায় আপনি সাহায্য করলো? আপনি তো চীন থেকে এসে বলছেন যে চীনের টাকার বন্যা আসবে, কুনমিংয়ে আপনাকে সমস্ত হাসপাতাল খুলে দিচ্ছে আপনার জন্য। গেছে 2 জন কুনমিং হাসপাতালে চিকিৎসা করার জন্য। আসছে 2-1টা লোক ফ্যাক্টরি করতে, আসছে 2-1টা লোক এনে করতে। আশিক রহমান একটা সম্ভাবনাময় লোককে আইনা তাকে পচাইয়া দিলেন, ধ্বংস করে দিলেন। এই লোক কদিন পরে মুখ দেখা হবে কেমন? একটা বিনিয়োগ নাই, কিছু নাই বাংলাদেশে। কত ব্রাইট বক্তৃতা দিয়েছেন, এই বক্তৃতার ফলাফল কি? আপনি জাপান থেকে বলে আসলেন, জাপানে লক্ষ লক্ষ লোক যাবে, বক্তৃতা দিলেন। 2 মাস চলে গেল, একজন গেছে? একজনকে পাঠাতে পারছেন জাপানে? তাহলে এই বল কেন করতেছেন? তা আপনার প্রতি মানুষের প্রত্যাশা কেন থাকবে? তারপরে যদি ডিসেম্বরে নির্বাচন ঘোষণা না করেন, আপনি কোন বৈধতার বলে থাকবেন? এই পোলাপান আপনাকে বাঁচাবে? পোলাপান সরকারে রাখবে? আরে ভাই, সরকার পতন এক জিনিস, সরকার রক্ষা করা এক জিনিস। সরকার রক্ষা করতে গেলে দালাল হয়, আর সরকার পতন করতে গেলে হয় দেশপ্রেমিক। সরকারকে পতন করাইলে হয় দেশপ্রেমিক, বিপ্লবী, আর সরকার রক্ষা করতে গেলে হয় দালাল। আগামীতে যারা ইউনূস সরকার রক্ষা করতে যাবে তারা হবে দালাল, ইউনূস সরকারের দালাল। আর যারা ইউনূস সরকারকে প্রতারিত করতে যাবে তারা হবে আগামী দিনের বিপ্লবী। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা খেয়াল করেন, এই জিনিসটা আমলে নেন। শেখ হাসিনার পতন করে যারা বিপ্লবী হয়েছেন তারা যদি ইউনূস সরকারের পক্ষ অবলম্বন করেন তাহলে তারা দালাল হয়ে যেতে পারেন। সময়ে এমন একটা জিনিস, সময়ে একই লোক একই জিনিস, দিনের বেলায় যেটা আলোকিত, সন্ধ্যার পরে সেটা অন্ধকার। জায়গা তো একই, স্থান তো একই, মানুষ তো একই। দিনে দাঁড়িয়েছেন আলোকিত আলোর নিচে, একই জায়গায় দাঁড়িয়ে থেকে 3 ঘন্টা পরে হয়ে যাবেন অন্ধকারে নিমজ্জিত। কাজেই আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে, টেনশন বুঝতে হবে। কাজে এই 3টি অবস্থা যদি ঘটে যায় তাহলে হয়তো 2026 সনেই শেখ হাসিনা আবার ফিরে আসবে, আবার হেলিকপ্টারে করে আসবে,
আবার এসে রমনা রেস কোর্সে নামবে, দেখবেন আপনারা হাজার হাজার মানুষ এসে স্বাগতম জানাচ্ছেন। আমি চাই না, আমি চাই না শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরে আসুক। আমি প্রতিহত করার চেষ্টা করব, কারণ শেখ হাসিনা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালা দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে। আমরা চাই না, কিন্তু আমার বন্ধুরা শেখ হাসিনার জন্য সেই পথ তৈরি করে দিচ্ছে। আমার মনে হয় ইচ্ছা করে তৈরি করে দিচ্ছে, কারণ আজকে যদি ডক্টর ইউনূসকে ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে বাংলাদেশ থেকে পালাতে হয়, তাহলে শেখ হাসিনার মতো তাদেরকেও ভারতে পালাতে হবে। কাজে তারা ভারতের সঙ্গে একটা সম্পর্ক রক্ষা করার চেষ্টা করতেছে, যাতে তাদেরকেও পালানোর জন্য সেফ এক্সিট দেয়। এই খেলাটাই চলতেছে। এই খেলাটাই আমার ছোট ভাইরা, আমার সন্তানেরা বুঝতেছে না। তাদের মাথায় রাজনীতি অনেক কিছু বুঝে, বুঝতে পারছেন না? কাজে এই জিনিসটা তারা বুঝতেছে না। আমি শেষ করতে চাই কথাটা আপনার এখানে।